বাবা এক কথা ওরকম চলে গেল। এরা যে কাগজ দিছে, এরা দুইটা কাগজ দিছে, 22 সালে একটা, 24 সালে একটা, যে নথি ওখানে এবার কিছু নিলাম, কোনো বলতে কিছু নাই, দুইটা কাগজ আমরা পুরোটাই অস্বীকার করছি। কাগজটা ওখানে দেয় নাই, প্লান নথি আছে, ওইটা আছে। এখন ওইখান থেকে রেজাল্ট কি দিয়েছে আমরা তো জানি, এটা জানি লোকজন জানে বা সারাও জানতে পারে, যেখান থেকে কি জানাই আমরা এখন মেসেজ পাইনি, সেটা দেবে লোকমান ভাই যে আসলে মেসেজটা কি দিয়েছে আমরা জানি। তারপর যদি আরো কোনো জায়গায় আরো 2 দিন যদি অপেক্ষা করতে হয়, আমাদের এই টেবিল আমরা করবো, আমরা চাই সুষ্ঠু সমাধান, আমরা হাউকেও চাই না। এবং পেপার দৃষ্টিতে যা আছে, আগেই বলো যে সিভিল মামলা চলে, বাদ দিলাম সিভিল মামলা, আমরা চাই সমন্বয় করার জন্য। পেপার ওখানে নাই, আপনারা এখানে 2 জন আছে, তারা বলে দেবে যে পেপার নাই, ওখানে তো লিখিত দেবে, আবার রিটার্ন, ওই আগে যে লিখিত দিচ্ছে লিখিত আমরা মানি না, এখন রিটার্ন আবার দেবে রানিং, যে আমরা এখানে এই নথি পাওয়া যায়। আচ্ছা আমি একটু বলি, আমরা তো রেকর্ড রুম ভেরিফাই করে আসছি, এই যে সার্টিফাইড তুমি টু কপি বলছে, হ্যাঁ এগুলো আমাদের স্বাক্ষর আমরা দিয়েছি, তাহলে এইটা ইট মে বি কনসিডার্ড অ্যাজ জেনুইন ডকুমেন্ট। এটা কোনো দ্বিমত আছে কারো? না সরি, ওটা জেনুইন না। কোনটা এটা? এটা কিভাবে দিল জানি আমি জানি না, সেটা যেতেছে তার বিরুদ্ধে তোমার তো কথা বলতেছ মাফ করেন, আমি বলছি জেনুইন না। যদি জেনুইন থাকতো সে কোনো ভলিউমটা সে পাবে না কেন, সে রেজিস্টারটা কোথায়? এখন যে আমরা যেখানে গেলাম আমি বলতে চাচ্ছি না, এটা প্রকিউর ডকুমেন্ট ম্যানুফ্যাকচার। হ্যাঁ আমি আগে বুঝছি এটি জেনুইন, কোনটা এইটা এই টেবিল আমি বুঝছি এটি জেনুইন। যখন আমি জায়গার মধ্যে গেলাম ওখানে, এখন মনে করি ওখানে জেনুইন না। যদি ওখানে বলে থাকে আমাদের এখানে কিছু নাই, তাহলে এটা কিভাবে জেনুইন বুঝবেন? এই যে কাগজটা স্যার আপনার হাতে আছে, এইটা তো এখন যে পজিশনে আছে প্রসিডিং হবে, চাকরি চলে যেতে পারে যারা যারা যাক। আমি যদি সিগনেচার দিয়ে থাকি আমার চাকরি যাবে, হ্যাঁ এই ভদ্রলোক যদি তার চাকরি যাবে, অবশ্যই আমরাও সেটা চাই। আমরা সাধারণভাবে সেটাই অনেক চাই। স্যাক্টরে আসে না, এগুলো আমাদের অভিজ্ঞতা আছে। হ্যাঁ যাবে, কারণ কারণ এটা যে বলতেছেন যে এটা জেনুইন না, এটা মুখের কথা হবে না। না ওরা এখন আপনার কথা ওই যে না, আপনার কথা যে বালামে নাই, জি তাহলে যেহেতু বালামে আছে, এটা ভুল হচ্ছে, বালামে আছে কিন্তু ইয়েটা নাই, কি বলে বালাম এক্সিডেন্ট অভিযোগ না স্যার? হ্যাঁ এক্সিডেন্ট অভিযোগ বালাম না, সেই বালামটা কি দেখছেন আপনি স্যার? সেই বালামটা দেখানোর যে বালামটা দেখানোর জন্য যখন আমরা এসিএল পারমিশন দিলেন একটা সহযোগী, আমরা বললাম ঠিক আছে কেউ না, আমি দেখবো, যেহেতু আমি সহকারী আমার দেখতে হবে, আপনি চার্জ দেবেন, আমি ওই নাম্বার অনুযায়ী আমি দেখবো আছে কিনা, ঠিক আছে, আমি জাস্ট উইটনেস। তো তখন বলছে না এখানে তো অন্য কাউকে অ্যালাউ করে না, ঠিক আছে, কি বলছে ওখানে এসিএল সবাই বলছে, তো ঠিক আছে যদি এরকম বিধি থাকে তাহলে আমি গেলাম না, তাহলে আপনি চার্জ দেন। এখন সে ওই বদ্ধ রুমে থাইকে যদি বলে নাই আছে, বললে না আছে, নাই না থাকলেও বলছে আছে, এইটা তো কোনো এভিডেন্স হতে পারে। এইখানেই আমাদের একটা রিট পিটিশন করতে হবে হাইকোর্টে এসিডেন্টের বিরুদ্ধে অবশ্যই। আর এই পেপারসের মধ্যে কোনো পাবলিক বলতে পারে না, রং কোনো দলিল, যেমন রামু সমাজের দলিল আছে, কেউ বলতে পারে না পাবলিক ডকুমেন্ট, একটা যদি কবলা হয় রেজিস্টার কবলা, সেটা যেমন পাবলিক ডকুমেন্ট, সে সিমিলারলি এটাও পাবলিক। ঠিক আছে, তাহলে তারা দুইটা যে সার্চিং দিয়েছে, সেই সার্চিং দুইটা সার্চ নাম্বার মিলেই আসেন, তারা দেশে কিনা না দেশে, সেটাও যদি বলে এটাও রাইট, যদি বলে আর ওটাও রাইট বলে, এই দেশে দরকার গুন্ডা ফাটাকেষ্ট, তাহলে সব ঠিক হয়ে যায়। স্যার আমি একটা কথা বলি স্যার, আমি যতটুকু এটার ব্যাপারে আইন জানি, আমাকে দেওয়া হয়েছে এটা রেকর্ড রুম থেকে। এখন কোর্টে বলেন, যে কোনো জায়গায় বলেন, আমি লড়ার জন্য, আমি অথেন্টিকেটার জন্য আমার এই কাগজটা যথেষ্ট। যদি কেউ বলে যে কাগজটা ইনভ্যালিড, এটা সঠিক না, তাহলে সেইটা সঠিক না প্রমাণ করবে, এটার বিরুদ্ধে মামলা করা লাগলে সে করবে, সিলিন্ডারের বিরুদ্ধে মামলা করা লাগলে সে করবে। আমি তো প্রুফ লাইজ অন দি পারসন হু হ্যাভ সো, অতএব যে বলবে এটা সেজন্য সিভিল মামলা চলে, প্রুফ হইবে সিভিল মামলা না। সিভিল মামলা এটাকে আমি বন্টন করছি, করতেই পারি, আমি এটা বন্টন চাইছি আমি, তার মানে আপনি এসে আমার ঠেলা মারে খাইবেন, এটা তো হইতে পারে না, এটা তো কোনো নিয়ম না। আমি ঠেলা মারে না, সেটাই, তাহলে আপনি দখলে আসতে পারেন, আমাকে সরাই দিয়ে আপনি দখলে আসতে পারেন, এটা হচ্ছে আমার মূল কথা।
আপনি আসেন আদালত থেকে সিদ্ধান্ত নিয়ে, সমস্যা নাই। এখানে আমার রেকর্ড কিপার সহ আর যারা সিগনেটরিজ আছে স্যার, আমরা ওখানে এভিডেন্স নিয়ে আসছি যে হ্যাঁ এই বিষয়গুলো আমাদের স্যার আপনি যে কথাটা বলছেন না 100 যুক্তি আছে। আমি আপনাদের একটা জিনিস জানতে চাই, এই একটা কাগজ নোটিশ করছে, সেই নোটিশটা তো একটা রেজিস্টারে এই নাম্বারটা পড়বে 549 রেজিস্টার থাকবে, রেজিস্টার থাকবে, বরঞ্চ আপনার টেবিলে একটা থাকবে, আপনার টেবিলে একটা কপি থাকবে। তারপর নোটিশটা আমার কাছে যাবে, নোটিশে যখন আমি চ্যালেঞ্জে যাব তখন দেখবো আসলে নোটিশটা সঠিক। এই কাগজটা আমার হাতে আছে, এই কাগজটা যেখানে অরিজিনাল বালাম সেই ওখানে যদি রেজিস্টার না থাকে সেইটার মূল্য আছে কোথায়? না মূল্য আছে সেখানে, যদি ওটা কেউ সরাই থাকে, কেউ যদি এটা গায়েব হয়ে থাকে তাহলে সেটা প্রসিডিং হবে। হ্যাঁ রাইট, সেটা আপনিও থাকবেন, আপনার সাথে আমিও লড়াই করতে রাজি, কারণ আমরা সাধারণ পাবলিক হয়রানি হতে রাজি না। না হয়নি, কিন্তু এইটাকে আমি পোস্ট বলার কোনো স্টেপ নেই। আপনাদের কথা বলা বান্দি করুন। আচ্ছা স্যার, আমি শেষ করতে যাচ্ছি এদিক না। ভাই লাইন শুনেন, আমরা এই যে সাড়ে মুলতবি করতে হবে, মুলতবি সার্চিং করতে হবে। প্রত্যেকে যে অর্ডারটা দিল সেখান থেকে এসিল্যান্ড বলল যে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি জাল? তাহলে কেসে করতে পাওয়া থেকে যে পাওয়া order যাচ্ছে না বলে না, একটু বলি। কোনো লাইব্রেরি শেষ হবে না। না। ওনাকে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে। হ্যাঁ, পারবে। হু ইজ রেসপন্সিবল ফর দিস? হ্যাঁ, তার- পাওয়া যাচ্ছে কি না বলে বলে কি নো। বলতেছেন কি? স্যার এই আমরা গেছিলেন এই অ্যাডভোকেট সাহেব, হ্যাঁ। ওখানে বলছে আমরা খুঁজতেছি পাইনি, আরো খোঁজা লাগবে, চলতেছে অব্যাহত। পাই নাই, এটা মানে এই যে তো ফাইনাল আজীবন ভিক্টিমের যতগুলো স্যার অবগত আছেন, মামলা করা পাঠাইলি বলে খোঁজা অব্যাহত আছে, পাইলি তাহলে কি কোর্ট কি বন্ধ থাকবে? এই নিয়ে অনেকগুলো কথা হয়েছে, এখানে সশরীরে নিয়েও মানে দাঁড় করাই তো হয়েছে। এবং তাদের কোর্টে মধ্যে আমরা সিদ্ধান্ত নেই। আমরা কোর্টে ট্রায়াল কোর্টে আমরা প্রেয়ার দিব যে এটা টু গিভ এ ডাইরেকশন যে এটা একটা ইনকোয়ারি হবে এবং ইনকোয়ারিতে প্রসিডিং করে লায়াবিলিটি ফিক্স আপ করতে হবে, কে এটাকে সরাইছে, ঠিক আছে? লায়াবিলিটি ফিক্স আপ হবে এবং তার চাকরিও চলে যেতে পারে, Right, right. এরকম। রাইট, ঠিক আছে স্যার, আমি একটা কথা বলছি। বিষয় হচ্ছে স্যার, সেই সকাল থেকে সন্ধ্যা করাই গেল, মাগরিব আজান হয়েছে। এখন আমরা আসলে প্রত্যেকই ফিজিক্যাল এবং মেন্টাল উইক, স্বাভাবিক ক্লান্তি, কারণ মানসিক চাপ তো প্রচুর গেছে, কারণ আমরা যারা কাজ করি সোশ্যাল ওয়ার্কার আসলে বুঝি এটা কত দায়িত্ববান কাজ। তো এখন যে প্রসঙ্গে আমরা এই টেবিলে কথা বলছিলাম যে পেপারসগুলো নিয়ে আসলে সেরকম স্পষ্ট কোনো মানে যথাযথ কোনো প্রমাণ কিন্তু কোনোটারই বেরোয় আসে নাই, অস্পষ্ট সব কিছু। এই অস্পষ্টতার ক্ষেত্রে এখন আমরা আসলে কি সলিউশন যেতে পারি? স্যার, আমি একটু সবশেষ কথা ভাই প্লিজ কাইন্ডলি কথা বলবেন না, আমি স্যারের সঙ্গে কথা শেষ করি। আমি যেটা বলতে চাই, আমরা একজন করার পর আমাদের এইটা আমরা সিটিতে একজন হবে, পরবর্তীতে কোর্টে আমরা পেয়ে আছি। এখানে দুইটা জিনিসই আমরা আমাদের হস্তগত হয়েছে, হয় এইটা রাইট নাহলে ওইটা রাইট, রাইট হবে। এতে হয়তো এসিটা দিতে যে কেউ হবে। কিছুটা হবে। দুইটা তো ইয়ে হতে পারে না। এখন এটা যদি ওইখানে আছে, ওইখানে। এখন আপাতত দিন আপনার ওই time হচ্ছে না। ইয়েছে এই আপাতত আমি কি করা উচিত আমাদের, যেহেতু জমি ধান থেকে গেছে, এটা নষ্ট হবে না বেশিরভাগ নিয়োগটার সম্ভব, কিন্তু কোর্ট বন্ধ। আমি এই সময় করণীয় কি? এটা আপনারা দীর্ঘজন মিলে একটা ডিসিশন দেন, আমরা দেখবো এখন কি করণীয়। যেহেতু ধানটা লাগাইছে ও, তারা রাইট হবো, কিন্তু ইতিপূর্বে যেহেতু ইতিপূর্বে 1819 সালে লাগাইছে ও, কাটছে ও, হ্যাঁ, তাহলে এখানে একটু ব্যাসকম হয়ে গেছে না। জি, 100%। হ্যাঁ, এখন আমি স্যার, কোনো আমি একটা প্রস্তাব দিচ্ছি, সেটা হলো আপনাদের ইউনিয়নের নাম কি? আপনার এই ওইটা আমার ইউনিয়নটা ভিন্ন আর জমির ইউনিয়নটা ভিন্ন, এটা হচ্ছে বালিয়ান। ওই ইউনিয়নের চেয়ারম্যান কি? এখন তো আর কেউ নাই, এখন আর যে একজন তো আছে। দায়িত্বপ্রাপ্ত আছে নাকি? হ্যাঁ? কে আছে? আছে। ভারপ্রাপ্ত। আপনারা এমিকেবলি যদি একটা ডিসিশন দেন যে এই চেয়ারম্যানের দায়িত্বে এই ধানটা কেটে এটা উনি প্রিজার্ভ করবে, এরপরে আমরা কোর্টের প্রেয়ার দিব টু অ্যাপয়েন্ট রিসিভার। এইবার রিসিভার হিসেবে ওই তাকেও দিতে পারে ওই চেয়ারম্যান অথবা ওসিডিসি তাকেই দিক, সে টিল ডিসিশন অফ দি কোর্ট ওইটা রিসিভার হিসেবে ওখানে থাকবে ধানটা। তারপরে টাইটেল প্রমাণ আলটিমেটলি যার হয় হি উইল গেট দি পেনি। এটা হবে সিদ্ধান্ত। এটা কি আপনারা একমত কিনা? না, আমি আমার ধান, আমি রেস্ট দলিল মূলের মালিক, এটা আপনারা প্রমাণ করেন, তখন ধানের যা আছে আমি সব জরিমানা দিন, আমি ধান জমা রাখবো, কোথাও জমা রাখবো না।
কোথাও জমা রাখবেন না। আচ্ছা, ইন দ্যাট কেস তাহলে আপনার না আমি সবকিছু মানছি, এই যে সব আপনি ধানটা আমার কথা শেষ করতে দেন। ধানটা আপনি কাটবেন, কেটে আপনি একটা এই দুই পক্ষ থেকে হিসাব রাখবেন। হিসাব রাখতে হবে, কতটুকু হয়? হিসাব রাখতে হবে এবং একটা রেজিস্টার খুলবেন, রেজিস্টারে কত মন ধান এবং তার কি মূল্য লেবার কস্ট সেই কত? রেজিস্টারটা। হ্যাঁ, মানে আপনি না, এটা তো অবশ্যই থাকবে। আপনি অবশ্যই থাকবে। আপনি যেহেতু হিসাব করে আপনার- হিসাব রাখবেন। আপনার পরে এটা- হিসাব এটা- রাখবেন। যদি আমাকে এটা আবার ফেরত দিতে হয় তো সেক্ষেত্রে তো আমার অবশ্যই হিসাব লাগবে। হ্যাঁ, ওই হিসাব লাগবে, right? হ্যাঁ, হিসাব আর যেহেতু একটা ইন প্রেজেন্স অফ বোথ সাইড এটা যেখানে করতে হবে। যেখানে একটা বিতর্কের বিষয় আছে সেখানে তো অবশ্যই যা কিছুই করি না কেন সেটা অবশ্যই ডকুমেন্টারি এবং অবশ্যই হিসাব অনুযায়ী করতে হবে, এটাই রাইট। এটা বোঝা উচিত। এখন আমি যেটা বলতে চাই, 10 সালের ওই বলতে চাই, জমি কতটা? জামাল ভাই এই জমি 68 দাবি করছে তো 68% হলে 26% ধান নাই, ওই 26% বাদে এটা কুয়া 42 শতক। 42 শতক ধান। হ্যাঁ, 42 শতক। 26 গেলে ফসল তো প্রকাশ্যে, ফসল তো আর গোপন কিছু না। তুমি কতটুকু জমিতে কতটুকু ধান লাগাইছো এলাকাবাসী বা সবাই জানে স্পষ্ট, এবং যখন তুমি সেটা ঘরে উঠাবো তখনও জানবে যে জাফরকার জমিতে কতটুকু ধান প্রতিনিধি লাগাইছে। দেন। প্রতিনিধি বলতে এখানে আমাদের এই সুজন ভাই থাকবে আর জামাল ভাই কাছে সহায়তা করবে, যেহেতু সে ব্যস্ত মানুষ, অসুস্থ। না, তাহলে সুযোগ পেয়ে থাকলেই তো হইল। না, সে অ্যামাউন্টটা জানাইলি হইল। আমাকে- আমাদের যাওয়া লাগবে না। হ্যাঁ, বোধ প্রতিনিধি দেন। আর বোধ তো সুজন ভাই কম্পার্ট। শুনেন আপনি সে জাফর ভাই এদের একজন প্রতিনিধি থাকবে। আপনি আমি এটাই জাফর ভাইয়ের সাপোর্ট। হ্যাঁ, তাহলে জাফর ভাইয়ের পক্ষেও তো সুজন ভাই। না আমি তো লোকমান ভাই একটা কথা বলি। তাহলে মধ্যস্থি যদি হয়ে যায় তাহলে একজন থাকলেই তো হয়, দুজন লাগে না। আমি এটা আপনি মাইন্ড না করে আমি কিন্তু আমার ভাই হিউম্যান রাইটসে আছি। সুমন ভাই সাহেব, ওকে। জি, স্যার। তাহলে আমরা আমি নিজে বললাম। গণতন্ত্র কর্মকর্তা ওই বরুণা জেলার সেক্রেটারি স্যার, মানবাধিকার ইউনিটি। শুধু বরগুনা জেলা থেকে। তাহলে ঠিক আছে, আপনি আমি পক্ষে থাকেন। লোকমান ভাইয়ের রিকোয়েস্ট করি, আর স্যারের আপনার রিকোয়েস্ট পক্ষে করি। আপনার পক্ষে বলেন, কাকে বলেন। থাকবে? ইন প্রেজেন্স অফ বোথ দি পারসনস পেটি উইল বি কাট, এবং তারপরে ওইটা ওনার দায়িত্বেই থাকবে এবং একটা রেজিস্টার মেনটেন হবে। রেজিস্টার মেনটেন হবে, আমি রিসিভারের যে ফাংশনটা সেই ফাংশনটাই ওনার দিয়ে স্যার মাস্ট বি একজন মানে সোশ্যাল ওয়ার্কার দিবেন, নট সিভিল পারসন। সিভিল পারসন সোশ্যাল ওয়ার্কার কে বলেন, আমরা তো চিনি না। আপনি থাকেন, এদের পক্ষ থেকে প্রস্তাব করেন, আপনি প্রস্তাব করেন। এদের পক্ষ থেকে একজন বুঝলেন, অসুবিধা আপনাদের পক্ষ থেকে। এই পক্ষ থেকে আপনি একটা প্রস্তাব করেন। এদের পক্ষে একজন লয়ার দিতে পারে। তাহলে আমি হিসাবটা রাখতে তো সমস্যা হবে না। আমি হিসাব করব। এটা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, উনি কি বলতে চাই কিছু? রাসেল ভাই, রাসেল ভাই, আচ্ছা রাসেল ভাই থাকবে, সুজন ভাই, রাসেল ভাই, সুজন ভাই দুইজন আপনার থাকবে। তাহলে ঠিক আছে, যে না, রাসেল ভাই কি? রাসেল লোকমান ভাই, ভাই, লোকমান ভাই হ্যাঁ, আমার একটা কথা বলতে চাই, ডিসিশন নেওয়ার আগে আপনি হাবিবুর রহমানের পক্ষে আর ইনি হলো জাফর জাফর সাহেবের পক্ষে। বাস, এই দুইজনের উপস্থিতিতে ধান কাটা হবে, ওজন দেওয়া হবে এবং এটার সেল প্রসেসটা একটা রেজিস্টারে এন্ট্রি করে রাখতে হবে। সেল প্রসেস বলুন তো বিক্রয় লব্ধ যে অর্থটা, ওইটা একটা রেজিস্টারে আপনাদের দুইজনের স্বাক্ষরে জমা থাকবে ওনার কাছে। আপনাদের দুই পক্ষের স্বাক্ষরে এটা জমা থাকবে ওনার কাছে। এরপরে আমরা কোর্টের থেকে যেটা order হবে সেই অনুযায়ী যাবে। রেগুলারিটি আমরা করবো। দেখুন এই ইন্টারিম পিরিয়ড কোর্ট বন্ধ, ভ্যাকেশন চলতেছে, তারপরে আমরা এটা রেগুলারাইজ করে নিব। এই একটা ম্যাটার গেল। একটা ম্যাটার হচ্ছে যেহেতু আমরা আপোষের জন্যই বসছি, শান্তির জন্যই বসছি, Right. ঠিক আছে, অশান্তি যাতে বিঘ্ন হয় এই কাজ এবং কথা এরকম কেউ আমরা বলবো সংযত থাকবো। Right. আর এই এটাকে আরো ক্লোজ করার জন্য ইতিপূর্বে আপনি হাবিবুর রহমান মোল্লা ভাই একটা সাধারণ ডায়েরি করেছেন ভয়ভীতি সংক্রান্ত বিষয়, আর আপনি একটা অভিযোগ করেছেন। উভয়ের অভিযোগ ডায়েরিটা তুলে ফেলবেন, ঠিক আছে, প্রত্যাহার করে নেবেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। যেহেতু আপোষ চাচ্ছে আমরা, একসাথে বসবাস করবেন, ঠিক আছে, আজীবন শত্রুতা ধরে রাখবেন না। আজকে দাপস সাপ চলে যাবে, আপনি হাবিবুর রহমান চলে যাবেন, কিন্তু আপনার জেনারেশন এসে এটা নিয়ে যুদ্ধ করবে। আমরা সেই যুদ্ধ থামাতে চাই, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এটাই দিদি এবং এটা করবেন না, ইয়ার্স টুগেদার ঠিক এটা আছে? থাকবে না। আর আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে, আমরা কিন্তু অনেক মানুষের চাহন দেখলে বুঝি যে এখানে রেজাল্টটা কি হতে পারে এবং এটা ইন ফিউচার কি। অনেক লোক দেখেন 10 বছর পরে কি ঘটবে তা বলতে পারে, এটা বিচক্ষণতা, দূরদর্শিতা। আবার অনেকে 3 মাস পরে কি করবে তা বলতে পারে, ঠিক আছে। তো আমরা কিন্তু ওই ধরনের বিচক্ষণতা আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং আমরা এটা প্রকাশ করতে চাই না। তো আমরা চাই শান্তির জন্য অনেক কিছুই আমরা হাইড করি রাখি, ঠিক আছে। তো আপনারা শান্তি বজায় রাখবেন, এটা আপনাদের একান্ত। যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, ডাস্ট টু দ্য ডাস্ট যদি মনে করে যে ধূলিকণা থেকে সৃষ্টি আবার ধূলিকণা রূপান্তরিত হতে হবে, কাজেই আমরা এত সহজ চাতুরী তন্ত্রকতা দরকার নেই, ঠিক আছে। এইটা মাথায় রেখে আমরা যদি একটু ভালো দিকে ভালো হয়ে যাই তাহলে সব সমাধান, কিচ্ছু লাগে না। ওই যে এসিলেন্ট একটা কথা বললো যে যদি একজন তো সত্য একজন তো মিথ্যা হয়েছে, হ্যাঁ, এটা প্রকাশ করলেই তো আপোষ হয়ে যায়। তারা জানে কে সত্য। এখন আমরা এই এত সেই সকাল থেকে এই পর্যন্ত যে এতগুলো মানুষ আমরা খাটতেছি,
হ্যাঁ, এখন এখানে উদ্দেশ্য কি? আপনাদের দুইজনের সমাধান তো উদ্দেশ্য, কিন্তু স্যার, ধানের বিষয়টা নিয়ে অনুমতি ক্রমে আমি একটু কথা বলি। শেষ করো ধানের বিষয়টা শেষ। না, এখন আর কথা নেই। জেলা দায়রা স্থানে যে সিদ্ধান্ত দিয়েছে, এই জাফর সাহেবের রিসিভার, তিনি রিসিভ করবেন এবং ওখানে রাসেল সাহেব এবং সুজন ভাই এরা দুইজনে এটা প্রত্যক্ষদর্শী এবং একটা রেজিস্টার রাখবেন, ঠিক আছে? এবং এটা পরবর্তীতে কোর্ট খুললে তার পরবর্তীতে কি করণীয় সেটা আমরা ডিসিশন ফাইনাল হওয়ার পর্যন্ত এখানে রিসিভ হিসেবে থাকবে, বা সে বিক্রি করে টাকাটা তার কাছে গচ্ছিত রাখবে। এটা হলো ম্যাটার, ঠিক আছে? আর উভয়ের জিডিগুলা তুলে ফেলবে। জমিটা কি অবস্থায় থাকে? জমিটা যে অবস্থায় থাকবে, কোনো চাষাবাদ হবে না, ঠিক আছে? জমিটা স্ট্যাটাস কো থাকবে, স্ট্যাটাস কো, মানে যে যেভাবে আছে এই জমিটা আর যেহেতু সময় বেশি, জানুয়ারি মাস থেকে কোর্ট খুলতেছে, এরপরে কোর্ট যদি রেগুলার কোনো নতুন কোনো আদেশ দেয় তার উপর আমি জমি থেকে মুখ দিয়ে ফেলবো তো না, সেটা তো গল্প শোনায় অজমিতের মাঝে মাঝে সিংহ, শিয়াল আর হলো খরগোশ, তিনজনে মানে স্বীকার করছে। স্বীকার করলে বলছে যে আপনি তুই ভাগ কর শিয়াল, আপনি মহারাজ আপনি খাইবেন এই গরুটা, আর আমি খাবো ওই যে ছাগলটা, আর ও সে খাবে ওই খরগোশটা। তোর এই অসম বন্টনীতে কে শিখালো রে? খাবার দিয়ে কলম হয়ে গেছে। পরে দিছে ওই যে ওই যে আপনার বাতিশিয়াল দিতেছে ভাগ করতে, ভাগ করতো। হ্যাঁ, ভাগ করছে। পরে বাতিশিয়াল মহারাজ এটা ভাগে কি আছে? এটা ইজি ম্যাটার। আপনি গরু দিয়ে খাবেন ডিনার, আর ছাগল দিয়ে করবেন আপনি লাঞ্চ, আর সকালে ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। এই সুন্দর বন্টনিত্ব কে শিখালো? রিসিভার কেউ না, সে আমার না, তার বসিও না, রিসিভার আসবে আমার কই আমি মুখটা লাগাবো। দেখছেন অবস্থা? আমার সিলিন্ডার অফিসের লোক পিছনে হুন্ডা করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে না, সোনালী ব্যাংকে। এগুলা কি হচ্ছে? এত ভালো না, শোনেন আপনার থেমে যান। ইগো কমাইতে হবে, জোর পক্ষে ইগো কমাইতে হবে। আমরা আসছি অনেক দূর থেকে, আমাদের জন্য দোয়া করেন। আমরা যাবো, আর এটা আমরা মিলাই মানে সিদ্ধান্তগুলো হলো, সেগুলো কি আপনি যে কাগজটা অসমাপ্ত রাখছিলেন সেটা কি সমাপ্ত করে দয়া করে দুটো কপি আমাদের দুই পক্ষকে নামাজের সময় যাচ্ছে, নামাজ পড়লেন? নামাজ পড়তে হবে। যে জিনিসটা ডিসিশন হয়েছে ওটা দুইটা লাইন লিখে মোটামুটি বসছি আমরা সবাই দর্শক হিসেবে, সবাই যদি জজ হিসেবে থাকি তাহলে তো খবর না। মানে জ্ঞানী ব্যক্তি বসবাস, শান্তিপ্রিয়, মানে ঠান্ডা মাথায় বসবাস। আপনার যে নাগরিকত্ব বিভাগ হয়, একটা হলো বাই জন্মসূত্রে, আর একটা বাই মাইগ্রেশন, দুইটাই আমার কাছে। এ হয়ে গেছে, 13 মিনিট লাগবে। ও শেষ আসছে কি আছে কিছু জানো? এই এটার একটা ব্যাটারি দেখো না, এটা তো কাজে লাগাইতে পারি। স্যার 42% জমি ধান আমি হিসেবে রাখবো, তাই তো? হ্যাঁ, 26% পুকুর আছে। দেখতেছেন লেখা আপনার লাগে ওই অনেক ডোবা আছে না, ওই ডোবায় মাছ ধরবে, মাছ কত টাকা রাখে তাও রাখবেন। তাও রাখবেন না, ওই যে বলছেন না 26% ডোবা, ডোবা, হ্যাঁ, ওর মধ্যে মাছ থাকে। বেশি বলতে গিয়ে আরো আমরা যারা দায়িত্বে আছি, যারা রেজিস্টার মেনটেন করবো, আসা যাওয়ার খরচ তো হ্যাঁ, কোন বাড়িতে দেওয়া হবে। কে আপনি কোন পদ হোল্ড করেন? আপনি না, পরিচয় দিয়েছেন কি পদ? আসা যাওয়ার খরচ সেখানে কি আসা যাওয়ার পদের কথা আছে? যদি কনভেন্স থাকে তাহলে দেবেন। থাকলে তো সারাদিন বাকিয়ে রাখা কোনো সুযোগ ছিল না। স্যার যে আসছে সারাদিন সব জমি দিয়ে দিলে তো বেশি মূল্য হবে। মানব অধিকার কমিশন
এইটা সকালে নাস্তা হয় দুপুরে খাওয়া কোনো রকম হলো না, গোসলটা হয় নাই, বিশ্রামটা হলো না, সবাই তো একই অবস্থা। এই হচ্ছে মানবাধিকার। এই জন্য তো সস্ত্র ব্যক্তি ছাড়া মানবাধিকার কাজ করতে পারে না, অবশ্যই নিজের সস্ত্র দিলে আগে। অনেকে মনে করে যে মানবাধিকার কাজ করে সস্ত্র হবে না এটা বিশাল ভুল। আমি 17 সালে ছিলাম, 17 সালে ছিলাম। আমার বিচার বলে যে দোস্ত আমার তোমার সাথে আমার ভর্তি করো, আমার ভর্তি করতে হলে মামলা দিতে হবে, তখন ওই থামে যায়, ওই মামলা তো পাইতেছি না। এটা প্রিয় করেন লেখেন আমি তো না 2 হাত হবে না, কোথায় এক হাতেই ওই কোথায় যাচ্ছে? এডিসি স্যার ডাকছে সম্ভবত, হ্যাঁ এডিসি স্যার ডাকছে সম্ভবত। এডিসি সাহেব, এডিসি সাহেব তো আমরা দেখা করবো, আমরা করতে আমরা নামাজের সময়টা ওদের নিতে হবে। 5:35 আজান এসে কটায়? এখানে আমরা জামাত করে ফেলি চেয়ারে আমার আমার চেয়ার অ্যালাউড। আমার যদি অসুবিধা হয় সেটা আমাদের ব্যক্তির জন্য কসরত হচ্ছে নামাজকে খাটো করে পরিবেশ যদি বাধ্য করে বছর 3 টাকাতে পর বছর 3 টাকা পুরাই করতে হবে। কোনো মানে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানোর যদি কোনো ওয়ে না থাকে আপনার বাসের সিটে আপনি কেমনে দাঁড়াবেন, সেখানে আপনি ডাইরেক্ট বলছেন আমি ডাইরেক্ট আবার পাল্টাই নির্ণয় না করা যায়। লোক হয় আমি ওখানে পরিচালনা করি, বাইকুল মামুদ, ওটা আবার আমাদের 1 কিলোমিটার ওখানে যে আমাদের অনেক লোক আছে আমার সামনে শেষ হয়েছে। আমি ভিন্ন এরকম প্ল্যান করা হয়ে যাচ্ছে। এরপরে কি ঘটনা পরে মন্তব্য করো আমাদের এমন কোনো ঘটনাই এখন একটু আর্মি আসছে উত্তর দুই পক্ষেই মসজিদ সবার জন্য খোলা, দুই পক্ষে। এরপরে আপনার আমাদের সেক্টর সভাপতি ওই মসজিদটা উনি আবার 5 পাতা লেখা বলছে ওই 2017 সাল থেকে এই হলো অবস্থা। সবাই তো গুণ খারাপই ওয়াটার সিস্টেম হচ্ছে এই ব্যাকেট থেকে উঠতেছে বলতেছে ভাই অভিষেক আপনার তো ওই যে লেখাটা একটু ওই গ্যাপ করে দেন যে আর নেক্সট একটা পেজ রয়ে গেছে, ওটা তো লিখতে হবে। 2 দিন লেগে টান দিয়ে দিবে আমি সিদ্ধান্ত নেব।
তিনটা মডেল সকালে ছিল 2টা, পরে 3টা। আমি ইন্টারভিউ আছে না, আজ আমার আছে না। বিশেষ মিডিয়া ঢাকা তাবলিগ ইসলাম কোন গ্রুপে বেশি মারা গেছে মনে হয় যে জুবাইর বলতে সাত গ্রুপ এই যুগে যুগে এই নেশনটা থেকে কেন এত মেজরিটির মধ্যে এত বৈরী আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে তো আর কোনো অংশ থাকে দুই পক্ষে এখন নির্বাচন না হওয়া পর্যন্ত যেরকম গন্ডগোল চলতেই থাকবে। কয়েকদিন আগে যে চিন্ময় যা শুরু করেছিল মানে মনে হচ্ছিল না দেশ উল্টেই ফেলবে। ভাই তিনটা হয়েছিল দেখি কি, একটা হলো ধান কাটা ব্যাপার, একটা হলো মামলা উঠানো ব্যাপার, আর কি ওখানে কেউ যেতে পারবে না ডিসিশন ছাড়া, পরবর্তী সিদ্ধান্ত ছাড়া, যার যার অবস্থানে সে থাকে। 42 শতকের ধান আর 26 শতকের পুকুর, দুটো যে যে অবস্থা আছে স্বশাস্ত্রে থাকবে। পরবর্তী আদালতের নির্দেশনা এছাড়া তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। ওটা এসে যখন বুঝে নেন ওইটা ওই স্টে মানে যে যে অবস্থানে আছে এটা বুঝাই দেবো না আপনার এই যে বলতেছে নিহত 5 2 না 3 না 5 সর্বশেষ 5 জন তাবলিগ। না না, এটা আপনি দেখেন ওই যে যে স্যার 5 স্যার আমি যেটা বলছি এখন পর্যন্ত 5 জনের খবর যে দুপুরে আপনারা বেরোনোর পরে আমি বাকি ড্রেসটা চেঞ্জ করবো আসবো কাছে। মনে করতেছি যে যে অবস্থান বলতে যখন এখন ভোগনা আছে না ওখানেই থাকবে, এটা মনে করতেছি না ব্লক হয়ে গেল, ব্লকটা বুঝতেছি না এটাই মিন করা হয়েছে যখনই তো বাজে হয়ে গেল, এটা সারা বিশ্বের কাছে এটা একটা জবাবদিহিতার একটা ইয়ে হয়ে গেল। কিয়ামতের এদিকে যদি কোনো ফরেনার মারা যায় থাকে ঝামেলা ঠিকঠাক মতো প্রচুর প্রচুর বাইরের থেকে তো মুসলমানরা আসে বিভিন্ন দেশ থেকে। একত্র দিছে খাবার জেলায় জেলায় জাদু তো এটা জেলা করতে শুরু করছে। জেলা জেলা তো হয়, সেটা তো ভিন্ন জিনিস। আবার এক জায়গায় তো লোক সমাগম হবে তো মাথা নষ্ট। যেখানে যে শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটবে সেটা না করাই এখন পরিস্থিতি কার সেটা আজকে বুঝে নাম্বারটা বলো 0175088 যেখানে লক্ষ লক্ষ লোক 8871 কার একটা জি টোটালি কোন জামাল ভাই না দুজন দিচ্ছেন না রাস্তায় না সালিশকারক আপনাদের নাম উল্লেখ করছে ওখানে। সালিশকারক জামাল ভাই অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন। আমরা ফোন নাম্বারটা জামাল নাম্বার 01712 89 23 আচ্ছা আবু জাফর মোহাম্মদ আবু জাফর 10 টাকা চেরা কষ্ট মামলা রায় হয়ে গেছে খালাস খালাস বাবু খালাস বাবর ফাঁসি ছিল খালাস আর বাকিগুলোর খবর শোনার সময় পাইনি সবই খালাস
ভাই প্লিজ সাথে বলে এই জন্য হ্যাঁ একটু পরে শোনা একটু এদিকে একটু খেয়াল অ্যাটেনশন প্লিজ। জনাব হাবিবুর রহমান মোল্লা বিগত 19/11/2024 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসব ঢাকা জেলা কার্যালয়ের বাড়ি নম্বর 25 রোড 11 সেক্টর 4 উত্তর ঢাকা উপস্থিত হয়ে জাফর খান পিতা হযরত আলী খান শাহ জেলখানা বরগুনা সদর এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ আবেদন দাখিল করেন। অভিযোগের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করে বলেন যে প্রথম পক্ষ জনাব হাবিবুর রহমান মোল্লা তিনি 1966 সনে 605 নং খতিয়ানের এত দাগ সমূহে হইতে 5 একর 49 একর জমির মধ্যে 68% জমি নিলাম ক্রয় সূত্রে মালিক সত্যবান হন এবং 1967 হইতে 2018 সাল পর্যন্ত ভোগ দখলে ছিলেন। কিন্তু 2018 সালেই জনাব জাফর খান নিলাম পূর্বের জমির মালিকদের ওয়ারিশদের নিকট হইতে ক্রয় করে যাবতীয় কাগজে বলে উক্ত জমিতে কাগজ মালিক হন ভোগ দখলে যান, যার ফলে জনাব হাবিবুর রহমান মোল্লা সহকারী বিজ্ঞ জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা প্রদান করেন এবং মামলা চলমান রয়েছে। উক্ত মামলা নম্বর হচ্ছে 249/2020। উক্ত ঘটনার সত্যতা যাচাই করার জন্য ঢাকা কার্যালয় হইতে আইন সহায়তা ফাউন্ডেশনের 400 একটি বিজ্ঞ টিম 25/11/2024 ঘটনাস্থলে গমন করেন। পরবর্তীতে 18/12/2024 তারিখে আরও একটি বিজ্ঞ টিম যথা সংস্থার চিফ অ্যাডভাইজার জনাব ডিএম সরকার, সাবেক জেলা জজ ও ঢাকা জেলা সহকারী প্রধান জনাব গিয়াসউদ্দিন আহমদ এবং সহকারী পরিচালক কেন্দ্রীয় জনাব মোহাম্মদ লোকমান ঘটনাস্থলে গমন করেন এবং উভয় পক্ষকে আলোচনার জন্য বরগুনা সদর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসা হয় এবং দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং মানবাধিকার সংস্থার লোকদের সম্মুখে একটি আপোষ মীমাংসার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত সমূহ উভয় পক্ষের শান্তি প্রতিষ্ঠার শান্তির লক্ষ্যে উভয়ের সাধারণ ডায়েরি ও অভিযোগ প্রত্যাহার করিবেন নিজ ইচ্ছায় বা নিজ প্রচেষ্টায়। বিবাদমান জমির বা তফসিল বর্ণিত জমির বর্তমানে পাকা ধান কাটা হইবে এবং জনাব জাফর সাহেব রিসিভার হিসেবে ধান কেটে হিসেব রেখে টাকা বা ধান গচ্ছিত রাখিবেন এবং এ ব্যাপারে জনাব সুজন এবং রাসেল তদারকি করিবেন। কোর্টের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত আর কেউ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, স্ব অবস্থায় থাকিবেন। এতো তারপরে হ্যাঁ আচ্ছা সালিশকারকগণ ডিএম সরকার জনাব সাখাওয়াত হোসেন সুজন, অ্যাডভোকেট জামাল হোসেন, অ্যাডভোকেট আবু জাফর ওবায়দুল্লাহ এবং সাক্ষীগণ এই সবাই সাক্ষী। এটা অতিরিক্ত দরকার কি আসলে? উভয় পক্ষে দুজন আছে শেষ। দুই পক্ষে দুজন আছে তো। দুজন তো থাকে। আরেকজন দেন। আর থাকুন অসুবিধা নেই। আচ্ছা তাহলে বুঝলাম। আরে এই উপস্থিতির মধ্যে সালিশ এক পক্ষের 10 জন হলো বিষয় না কোনো সালিশ সিদ্ধান্ত যেটা সামনে। আচ্ছা স্যার আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য স্ব অবস্থানটা একটু ক্লিয়ার হবে যেমন এটা একটা ব্যাখ্যা হইতে পারে। স্ব অবস্থান বলতে অবস্থা আছেন ওই জমিতে যাবেন না, হেও যাবে না, ধান কাটার পরে ওই অবস্থা থাকবে, জমির মতো থাকবে। বুঝি না ভাই, প্রশাসন সেটা বলে নাই, স্যার বলছে স্ট্যাটাস কো যে অবস্থা আছে যে অবস্থা সেই অবস্থা থাকবে। না না হয়তো আমি করব, এটা কেমন কথা? এটা হলো না, সাবাদ বন্ধ থাকবে না। স্যার আমি সবশেষে একটা কথা বলি, নিয়ে যাবে না পরে আদালত তো রিসিভার অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিবে, তাহলে পরবর্তী আদালতের অর্ডার ছাড়া অন্য ব্যাখ্যা দিতেছে যে তারা চাষাবাদ করবে আমরা বসে থাকবো। স্ট্যাটাস তো স্যার বলছে না, স্ট্যাটাস কোর মানে মিনিংটা আপনি স্যারের কাছে শুনে নেন। আপনি যদি পজিশনে থাকেন আপনি থাকবেন, আর উনি যদি থাকে উনি থাকবেন। স্থিতি অবস্থা যে অবস্থা সেরকম থাকবে। কিন্তু আপনার যে ফসলি জমি আবাদি জমি কখনো অনাবাদি রাখে এটা আর একটা আইন ভঙ্গ করা, এটা তো কোনো এটা যাই হবে সব রিসিভারের বসত বাড়ি পুকুর কাটা উন্নয়নমূলক কাজ কোনো কাজ করতে পারবে না, এটা হলো আইন। স্থায়ী কোন স্থাপনা করতে পারবে না এখন স্যার কথা হচ্ছে যে কোনো চাষাবাদ তো আমি করতে পারি, তাই আমি যদি সবশেষে একটু কথা বলি আপনার দখলে আছে, আপনার দখলে থাকলে আপনি করবেন। কথা বলতে দেন।
দখল তো আমাদেরই ছিল, কিন্তু এ তো জোরপূর্বকে নিয়ে তারপরে তো দখল হইতেছে। তাহলে রাইট এখন এইখানে যে সিদ্ধান্তটা হয়েছে আমরা জমি, আমাদের জমি till decided by court, কথা সবাই বল, এই সিদ্ধান্তটা বহাল থাকবে টিল ডিসিশন অফ দি কোর্ট। কোর্টের পরবর্তী ডিসিশন স্যার এইগুলো বিচার হইবে, ঠিক আছে, কিন্তু মূলত স্যার ওই যে কোর্টের আদেশ দেওয়া পর্যন্ত মানে কোর্ট সিদ্ধান্ত খুব শীঘ্রই নতুন করে যাই যাচাই করে মূলত যে কাগজটা আমার হাতে আছে এটা তো বৈধ, বাকি এখন যে দখলে অন্য কেউ আসছে সেটা তো অবৈধ। এটা তো বাস্তবতা। আইন জামাল ভাই আছে এখানে, তার পক্ষের উপরে সে বলুক এটা আমি ভুল বলতেছি। আপনি কাগজটা যদি রং প্রমাণ করেন প্রমাণ করে আসেন, তারপরে আমি তো জমির মালিক হয়ে থাকছি। এটাই তো সঠিক না ভাই। এটা বলে সাব জুডিস ম্যাটার, অর্থাৎ কোর্টে কোনো মামলা পেন্ডিং থাকবে এটা সাব জুডিস ম্যাটার বলে। এই সাব জুডিস ম্যাটারে আপনার স্ট্যাটাস কো কোর্ট দিয়ে ওই স্ট্যাটাস, এখন আমরা স্ট্যাটাস কো দিলাম আমরা মানবাধিকারের পক্ষ থেকে, কোর্ট যেটা দেবে দ্যাট ইজ ফাইনাল। কোর্ট যদি বলে যে না জমির যে সত্য দখল সত্য তার জমি, সেটা ফাইনাল। অর্থাৎ আলটিমেট ডিসিশন এখানে এডিসি এসি ল্যান্ড যতই ঘোরাঘুরি করে এটা কোনো ল্যান্ড ডিসপিউটের কোনো রেজাল্ট দিতে পারবে। এতে পাওয়ার আছে 144, 145, যাতে দুই পক্ষের মধ্যে কোনো মারামারি না হয়, পিসফুল একটা অবস্থানের জন্য। কিন্তু ল্যান্ডের ডিসপিউট এটার সিদ্ধান্ত দেবে জজ কোর্ট, ঠিক আছে? যদি সেটাও যদি তারা মনে করে সেটা তাও তো সুদে দখলে আছে ইয়া তো বেশি শক্তি আসে, সেটা স্ট্যাটাস কোড ব্যাপারে সেটা ওইটাই এটা যে সিদ্ধান্ত দিচ্ছে সিদ্ধান্ত আদালতের সিদ্ধান্ত সেটাই আসে, একই সেটা হান্ডিস আদালত দিলে দিবে। এমন আছে নিষেধাজ্ঞা তো দিলে আদালত তো নিষেধাজ্ঞা দিতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে না? তাহলে ওটার ব্যাপারে বলবো। এখন আপাতত স্যার যেটা বলছে সেই অনুযায়ী থাকে। আদালত পরবর্তী যদি ডিসিশন দিয়ে দেয়। আমাদের এই সালিশ বৈঠক এখানে সমাপ্ত। আমরা এখন নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। ঠিক বেরাবেন না? নতুন বেরাবেন পর আমি আবার নির্বাচন করতেছি। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ ফটোকপি করে মূল কপি তো স্যারের কাছে থাকবে, যদি কপি এই এটা সই হওয়ার পরে অরিজিনালটা কার কাছে দেন? অরিজিনালটা স্যারের কাছে থাকবে, সংস্থায় থাকবে ফটোকপি। হ্যাঁ দিচ্ছি ফটোকপি। অরিজিনালটা তো স্যারের কাছে সংস্থায় থাকবে। তাহলে জিডি অফিসার কি হবে বলে ফেলবো। ওখানে তো সিদ্ধান্তটা লেখা আছে। জিডিটা যার যার জিনিস সে তুলে যার যার জিনিস সে প্রস্তাব করবে। ওকে করছে উনি করছে। আল্লাহ কেন এই ডাবল ভাই আপনি যে প্রত্যাহার করছেন এটা কোন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন, আপনি এটা পাঠিয়ে দিন আমাকে। আমার না জিডি না, আমার তো অভিযোগ তো ওটা আপনি ওটা অটোমেটিক অটোমেটিক ওটা জিডি তো এন্ট্রি হয় না। অভিযোগ দাখিলে ওটা রেগুলার এন্ট্রি হয়, আমার এন্ট্রি হয় না। ওটা হলে যেই বলেন যে ওটা আমি যখন বলবো যে ওটা মামলা নেওয়ার জন্য প্রক্রিয়া ছিল, আমি মামলাটা নেব না। এই অভিযোগটা তোমার উদ্যোগ করছে। একবার আমরা গাড়ি নিয়ে আসেন। আমাদের কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অরিজিনাল কপিটা স্যার আপনার কাছে থাকবে। এটা ফটোকপি ফাইল, এটা ফটোকপি করে একজন ফটোকপি করে স্ক্যান করেন, ঠিক আছে ভাই? স্ক্যানিং করেন তাহলে না 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 ছবিতে হয় না। এটা আমরা নিয়ে আপনার ফটোকপি যদি দূরে হয় এই কথা